হুট করে মানুষ অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে ওই পাওয়ার ভেতর খুশির চেয়েও বিস্ময় থাকে বেশি। তুষিরও বোধহয় তাই হলো ইয়াসিরের ওই এক ঘোষণায়। বিহ্বলতায় পাথর হলো মেয়েটা। স্নিগ্ধ সিক্ত মুখখানায় জড়বুদ্ধিতার লম্বা একটা দাগ ছাপ ফেলল স্পষ্ট। মুড়ো বনে মানুষটার পানে চেয়ে রইল তুষি। এসব কি সত্যি না স্বপ্ন? ইয়াসির ওকে বিশ্বাস করেছে, যার সাথে ওর কোনো দৃঢ়তা নেই, না আছে বিশ্বাস অবিশ্বাসের দায়ভার। সেই মানুষ এক ঝলকে কি করে বুঝে গেল সত্যিটা? কি করে মেনে নিল ও চুরি করেনি? তুষির মতোই আশ্চর্য বাড়ির ব্যক্তিরাও। প্রত্যেকে হতবুদ্ধি বনে এক পল মুখ দেখলেন নিজেদের। রেহনুমা বললেন, করেনি মানে? তুই কি বলতে চাইছিস? ইয়াসির সোজাসাপটা বলল, যেটা বললাম, যেটা শুনলে সেটাই। রেহনুমা ফের কিছু বলবেন, হাত তুলে থামালো সে। রূঢ়স্বরে বলল, সব কথা পরে হবে, আগে আমি জানতে চাই আইরিন তুষির গায়ে হাত তুলেছে কেন? উত্তরটা জয়নব দিলেন। তো কি করবে বলো দাদু ভাই? এই মেয়ে বয়সে ছোট হয়েও আইরিনকে মারার কথা বলে, তাও আবার এমন একটা কাজ করার পরেও। অন্যায় করলে শাস্তি দেবে না? ইয়াসিরের চোয়াল কাঠিন্যের মাত্রা ছড়ালো এবার। পৃথিবীর সবটুকু প্রতাপ কণ্ঠে ঢেলে বলল, না, তুষি আমার স্ত্রী। আমার স্ত্রীকে যা বলতে হয়, যা করতে হয় আমি করব, আমি বলবো। আইরিন ওর গায়ে হাত তুললো কেন? কোন সাহসে? এই কথা কোনো কথা হয়তো ছিল না, ছিল বসার ঘরের বাতাসটাকেও থমকে দেয়া মুহূর্ত। পুরন্ত ঠোঁটজোড়া তুষি হা করে ফেলল। অবিশ্বাসের তোরে রক্তজবার ন্যায় ওষ্ঠপুট কেঁপে উঠল অল্প। বিদীর্ণ মরুকে ছাপিয়ে এক সুপ্ত আঁচের ঘূর্ণিঝড় মাথা তুলল বুকে। নিভন্ত দৃষ্টিদের এক করে চোখের পাতা ফেলতে ভুলে গেল সে। এমন করে তো তুষির পাশে কেউ কখনো দাঁড়ায়নি, কেউ ভরসা দেয়নি ওকে, কেউ ওর হয়ে কোনোদিন কথা বলেনি। আচমকা মনে হলো অক্ষিকুট জ্বলছে। টলমল করতে করতে আস্তে ধীরে ঝাপসা হয়েছে ইয়াসিরের ফর্সা মুখ। তুষি চট করে চোখে হাত দিল। কার্নিশ গড়িয়ে দুফোঁটা নোনতা জল কপলে এসে পড়েছে। মেয়েটা হতবাক হয়। বুঝতে শেখার পর এই প্রথমবার চোখে পানি এলো ওর। আশ্চর্য, এতক্ষণ এতগুলো মানুষ ওকে যা নয় তাই বলেছে। ওর কষ্ট হলেও চোখে জল তো আসেনি। তুষি তো কখনো কাঁদে না, ও শক্ত, দুর্বার। তাহলে আজ কি হলো? ইয়াসিরের স্ত্রী বলাতে কি এমন ছিল যে চোখ ভরে এসেছে? মেয়েটার ঘাড় ভাঙলো আইরিনের আওয়াজে। বিস্ময়বহ হয়ে বলছে, ভাইয়া, আপনার কি মাথা ঠিক আছে? আপনি এই চোর মেয়েটাকে এখনো নিজের স্ত্রী বলছেন? ইয়াসিরের স্বর তরঙ্গের ন্যায় স্থির। জবাব দিল ভনিতাহীন, তোমার কানে কোনো সমস্যা আছে? শুনতে পাওনি কি বললাম? তুষি চুরি করেনি, ও চোর নয়। জয়নব ব্যর্থ শ্বাস ঝাড়লেন। বললেন, দাদু ভাই, আমরা নিজের চোখে দেখেছি ছোট বৌমা ওর ঘর থেকেই হার পেয়েছে। সবসময় চোখের দেখা সত্যি হয় না। আমরা এমন অনেক কিছু দেখি যা ঘটেনি, আবার এমন অনেক কিছু দেখি না যা ঘটেছিল। অন্তত এসবের অভিজ্ঞতা আমার থেকে তোমাদের বেশি হওয়ার কথা নয়। আইরিন তেলে বেগুনে জ্বলে উঠল এবার। এটা কি নাটক হচ্ছে নাকি? যেখানে ওর বিছানার নিচ থেকে মামি নিজ হাতে হারটা বের করে আনলেন, সেখানে আপনি এসে দুম করে বলে দিলেন ও চুরি করেনি? আপনি তো বাড়িতে ছিলেন না ভাইয়া। আমরা ছিলাম, আমরা দেখেছি। তার মানে আপনি আমাদের বিশ্বাস করছেন না? তাহলে তো ছোট মামিকেও আপনি অবিশ্বাস করছেন ভাইয়া। রেহনুমা মুখ কালো করে বললেন, তুই সত্যিই আমাকে অবিশ্বাস করছিস স্বার্থ? বেশ কর, কিন্তু তোর মা, তোর ভাই, ভাইজান, এরা সবাই তো এখানেই ছিল। এদের অন্তত জিজ্ঞেস করে দেখ আমরা মিথ্যে বলছি কিনা। আমার কাউকে কিচ্ছু জিজ্ঞেস করার নেই ছোট মা। আমি যখন বললাম তুষি চোর নয়, তখন ওকে চোর বানানো কার ক্ষমতা? শকত ত্যক্ত বিরক্ত হলেন, ক্লান্ত কণ্ঠে বললেন, তনিমা, আমি ঘরে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এসব। ভদ্রলোক উঠতে নিলেই বাদ সাধল ইয়াসির। কড়া কণ্ঠে বলল, না। থামলেন শওকত। প্রশ্ন ছুড়লেন সহসা, না মানে? ইয়াসির কাঁধ উচালো, না মানে না। এতক্ষণ তো আপনি এখানেই ছিলেন। সব কথা যখন আপনার সামনেই হয়েছে, তুষির ওপর চোরের দায়ও যখন আপনার সামনেই পড়েছে, তখন বাকিটাও আপনার সামনেই হবে। বসুন। শওকত তাজ্জব চোখে বললেন, বসুন? তুমি কি আমাকে আদেশ করছো? কাঠখোট্টা উত্তর দিল সে, না।
তবে অনুরোধও করছি না। একজন পুলিশ অফিসার তদন্ত করতে এলে যেভাবে কথা বলে সেভাবেই বলছি, না হলে আপনার সাথে কথা বলার রুচি তো আমার কোনোদিনই ছিল না। শওকত চেঁচিয়ে উঠলেন, স্বার্থ? তনিমা মৃদু কণ্ঠে বললেন, আহ স্বার্থ, তোর বাবা অসুস্থ। ইয়াসির আরেক দিক চেয়ে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললেন, কণ্ঠস্বর নরম হলো একটু। ওনাকে বসতে বলো মা, কিছু কথা বাকি এখনো। তনিমা স্বামীর দিকে চাইলেন, চোখ মাথা নেড়ে অনুনয়ে বোঝালেন বসতে। হার মেনে বসলেন শওকত, কিন্তু সবেতে অতিথু লাগছে তার। একে তুষির থেকে এই অপ্রত্যাশিত আঘাত, অন্যদিকে আবার ইয়াসিরের কথার ঘা। একটা মানুষ আর কত নিতে পারে? ইয়াসির এসে সিঙ্গেল সোফাটায় পায়ের উপর পা তুলে বসলো, এক হাত হাতলে রেখে অন্য হাতে কপাল ঘষতে ঘষতে শুধালো, হার কোথায় পেয়েছো ছোট মা? প্রত্যেকের প্রশ্নবিদ্ধ চাহনি তার গৌর মুখে আটকে। রেহনুমা সাথে সাথে বললেন, তোষকের নিচে। আইরিন লাফিয়ে বলল, এবার আপনিই বলুন, চুরি না করলে হারটা ওখানে কি করে গেল? হারের তো আর হাত পা নেই। ইয়াসির সেই প্রশ্নের জবাব দিল না, এমন ভান করলো যেন শুনতেই পায়নি। সোজাসুজি জয়নাবকে বলল, তুমি হঠাৎ তোমার হারের খোঁজ করছিলে কেন? ওরা একটু নড়েচড়ে উঠলেন। আমি মানে? আইরিন গয়না দেখতে এসেছিল, ওকে দেখাতে গিয়েই খেয়াল পড়লো হারটা নেই। কিন্তু কেন দাদুভাই? এবারেও উত্তর দেয়নি ছেলেটা। ঘাড় বাঁকা করে আইরিনের দিকে চাইলো সে, সরু চোখে বলল, এই সকালবেলা তোমার গহনা দেখতে ইচ্ছে হওয়ার কারণ? আইরিনের উত্তর তৈরি, ফটাফট বলল, কাল তো আম্মা আসতেছে, এলেই আমাকে বাড়ি নিয়ে যাবে। এতদিন নানু কতবার ডেকেছিল গহনা দেখানোর জন্য, আমিই যাইনি, তাই ভাবলাম যাওয়ার আগে একবার দেখে যাই। আবার কবে আসা হয় না হয়? কেন এখন বুঝি দেখতে যাওয়াটাও আমার দোষ হয়ে গেল? কি নানু, কিছু বলছো না যে? জয়নাব বললেন, আহা দাদু ভাই, তুমি এসব কেন জিজ্ঞেস করছো বলো তো? অয়ন মন দিয়ে ইয়াসিরের চেহারাটা দেখলো। এখনো কবজিতে মাথা নুইয়ে কপালে আঙ্গুল ঘষছে সে। সন্দেহ হলো ওর। ও দুকদম এগিয়ে এসে বলল, কি হয়েছে বলো তো ভাইয়া? তুমি কি কোনো ক্লু? মাঝপথেই হাত তুলল ইয়াসির। লেট মি ফিনিশ অয়ন। ছেলেটা থামলো। ইয়াসির প্রশ্ন ছিল দ্বিতীয় দফায়, যখন হারের খোঁজ পড়েছে তুষি কোথায় ছিল? তনিমা বলেন, এখানেই, তোর বাবার জন্য চা পাঠিয়েছিলাম। রেহনুমা খেই হারালেন ধৈর্যের, রুক্ষ গলায় বললেন, এখন এসব শুনে কি হবে স্বার্থ? এ বাড়িতে কার এরকম হাত সাফাইয়ের অভ্যাস আছে আমাকে একটু বল। ও যে চোর সেটা তো মিথ্যা নয়, সবাই জানে এ কথা। তাহলে চোর চুরি করবে সেটাই কি স্বাভাবিক নয়? এখানে তোর এত তদন্তের কি আছে? ইয়াসিরের ঠোঁটে ফিচেল হাসি, বলল, সামান্য কটা প্রশ্নকে তুমি তদন্ত বলছো ছোট মা? যেখানে আমি নিশ্চিত হয়ে বলে দিলাম তুষি চুরি করেনি, সেখানে তো তদন্তের কোনো প্রশ্নই আসছে না, তাই নাকি? তা ও চুরি না করলে বিছানার নিচে হার কি করে গেল? কে রেখেছে বল আমায়, কে রেখেছে? ইয়াসির বুক টান টান করে বলল, আমি। একটা বড়সড় বোম যেন ঠিক বসার ঘরের মাঝ বরাবর ছুঁড়ে ফেললো কেউ। বিস্ফোরণের বিকট শব্দটা নীরবে ছড়িয়ে পড়ল বাতাসে। ফের চমকে উঠল তুষি। শওকত বসা থেকে দাঁড়িয়ে গেলেন। তনিমার কণ্ঠে আর্তনাদ, কি কি বলছিস কি তুই? তুষির ঠোঁট নড়ল জ্বরের ন্যায়। আপনি রেখেছিলেন? কিন্তু কেন? ইয়াসিরের স্পষ্ট স্বীকারোক্তি, তোমাকে পরীক্ষা করতে। দেখছিলাম চোর স্বভাব থেকে তুমি কতটা শুধরেছ। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ। কিন্তু এই সামান্য কারণ নিয়ে বাড়িতে এত হাঙ্গামা হবে সেটা কে জানতো? শওকত চটে বললেন, সামান্য কারণ? এটাকে তোমার সামান্য কারণ মনে হচ্ছে? এই একটা ঘটনাকে কেন্দ্র করে মেয়েটাকে এতক্ষণ যা নয় তাই বলেছি আমরা, সেখানে তুমি এত স্বাভাবিকভাবে এসব বলছো কোন মুখে? অয়নেরও মেজাজ বিগড়ে গেল। দাঁত মুখ খিচে চোখ শব্দ করলো সে। বলেই ফেললো রেগে মেগে, এটা তুমি ঠিক করনি ভাইয়া। বাড়ির সবাই, ইভেন আমিও ভেবে নিয়েছিলাম চুরিটা তুষি করেছে, অথচ যেখানে ও কিছু জানেই না সেখানে এতটা অপমান কি ওর প্রাপ্য ছিল? ওকে পরীক্ষা করার নিশ্চয়ই আরো অন্য উপায় আছে। ইয়াসির চুপ করে রইল। তার ভাবমূর্তি এমন যেন গায়েই লাগছে না কিছু। রেহনুমার চোটপাট শেষ। এমন মারাত্মক একটা ভুল করায় জিভে আর কথা নেই। কিছুক্ষণ হতবিহ্বল চেয়ে রইলেন তিনিও। থেমে থেমে ঠোঁটজোড়া নাড়লেন। তুই কি সত্যি বলছিস স্বার্থ? হারটা সত্যিই তুই ওখানে রেখেছিলি? তার জবাবের আগেই সবার মধ্য হতে চেঁচিয়ে উঠল আইরিন, না মিথ্যে কথা। ভাইয়া মিথ্যে বলছেন মামি, ওই হার উনি রাখেননি। ইয়াসির ওর দিকে ফিরল না। চোখের খাজে স্বচ্ছ এক কৌতুক নিয়ে ওপরের পাটা নাড়তে নাড়তে বলল, তাই নাকি? তো তোমাকে কে বলল? আমি জানি আপনি মিথ্যা বলছেন। এই বস্তির মেয়েটাকে বাঁচাতে চাইছেন তাই না? মিথ্যে বলে কোনো লাভ হবে না ভাইয়া। তুষি চুরি করেছে আর চুরির শাস্তি ওকে পেতেই হবে। আপনি না সৎ পুলিশ অফিসার বলেন নিজেকে, তাহলে এই চোরটাকে সাপোর্ট করছেন কেন?
ইয়াসির ভ্রু গোছালো। তুমি এত শিওর কি করে আইরিন? এ যাত্রায় নিভে গেল মেয়েটা। আচমকা উঠে দাঁড়ালো ইয়াসির। ওকে নিজের দিকে এগোতে দেখেই একটু গুটিয়ে এলো আইরিন। ঠিক মুখোমুখি এসে থামলো ইয়াসির। খুব নম্রতার মাঝেও কেমন গদগদ করলো কণ্ঠস্বর। বলো আইরিন, তোমার এই আত্মবিশ্বাস, এই নিশ্চয়তার কারণ কি? কিভাবেই বা বুঝলে হার আমি রাখিনি? তুষি একবার আইরিনকে দেখছে, একবার ওকে। সব তার মাথার ওপর দিয়ে যাচ্ছে। বাকিদেরও একই দশা। ইয়াসিরের দুর্বোধ্য মতিগতি ঠাওর করার জো নেই। কিন্তু আইরিন, ওর গলায় এত জোর কিসের? মেয়েটার কপালে ঘামের কণা জমেছে। হাত তুলে একবার নাক মুখের ফ্যাসফ্যাসে ভাবটা মুছলো। থেমে থেমে বলল, আমি জানি কে কেমন, তাই এত নিশ্চিত। তুষি চুরি না করলে এত শক্ত হয়ে আছে কি করে বলুন? অন্য কেউ হলে নিশ্চয়ই এতক্ষণে কেঁদে কেটে অস্থির হয়ে যেত, অথচ ওর চোখে এক ফোঁটা পানিও নেই। ইয়াসির ভ্রু নাচালো। ব্যাস এইটুকুই? এই এতটুকু কারণেই তুমি এত জোর দিয়ে বললে চুরি তুষি করেছে? আইরিনের সব গুলিয়ে যাচ্ছে। ইয়াসিরের চাহনি বাজ পাখির মতো, যেন শুধু তাকিয়েই পেটের নাড়ির প্যাঁচ খুলতে পারবে। আইরিন শুকনো ঠোঁটটা জিভ দিয়ে ভেজালো একবার। বলল, দেখুন ভাইয়া, আমি জানি তুষির উপরে আপনার সিম্প্যাথি আছে, কিন্তু তার মানে তো এই নয় যে আপনি ওর সব অন্যায়কে সাপোর্ট করবেন। আমি বলছি শুনুন, ওই হার তুষি নানুর ঘর থেকে নিয়েছে। ইয়াসিরের ফিসেল জ্বলন্ত চাহনিটা পাল্টে গেল আচমকা। তুষারের ন্যায় শীতল স্বরে বলল, আমি তো বললাম হার আমি রেখেছি। আইরিন এবারেও মানল না। জবাব ছিল সহসা, না আপনি রাখেননি, মিথ্যা বলছেন আপনি। আমি রেখেছি আইরিন। না আপনি রাখেননি, আমি রেখেছি। মুহূর্তেই একটা তর্কের ঝড় উঠল। ইয়াসিরকে খণ্ডতে একের পর এক বাক্য ছুড়ছে আইরিন। কথায় তার আদম্য জেদ। আমি তো বললাম আপনি মিথ্যা বলছেন। ইয়াসিরের স্বর লঘু, ক্রমে আরো শক্ত হচ্ছে তা। হার আমি রেখেছি। আপনি রাখেননি। ইয়াসির চেঁচিয়ে উঠল হঠাৎই। আমি তো বললাম আমি রেখেছি। আইরিন মিয়ে গেল না, পাল্টা চেঁচিয়ে বলল, মিথ্যে কথা, আপনি রাখেননি, ওই হার আমি রেখেছি। ব্যাস। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল ঘরদোর। উপস্থিত প্রত্যেকে আকাশ ফেটে মাটিতে আছড়ে পড়ল। একচোট হতভম্বতায় দুলে উঠল তুষি, অথচ হেসে ফেলল ইয়াসির। ঘাড় নেড়ে বলল, গুড, এটাই শুনতে চেয়েছিলাম। আইরিনের হুঁশ ফিরল, মাথায় এলো উত্তেজনায় মুখ ফসকে কি বলে বসেছে। রেহনুমা স্তম্ভিত আওড়ালেন, আইরিন, এর মানে এসব তোমার কাজ? তুষি তার মানে সত্যি কিছু করেনি? আইরিনের চোখ মুখ ফ্যাকাশে, আতঙ্কে কাঁপছে সারা শরীর। অগোছালো চিত্তে মেঝেতে চোখের পাতা এলোমেলো ফেলছে সে। তখনই ইয়াসির ঝুঁকে এলো একটু, খসখসে শক্ত স্বরে বলল, কার মুখ থেকে কথা কিভাবে বের করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আইরিন। নিজেকে চালাক ভাবছিলে, ভাবতে, কিন্তু বাকি সবাইকে বোকা ভেবেছ, এটাই তোমার সব থেকে বড় মূর্খামি হয়ে গেল। তারপর একপেশে হাসলো সে, কথার মাঝে পৈশাসিক আনন্দ। আমি চাইলে ফরেন্সিক ল্যাব থেকে লোক ডাকতে পারতাম। হাড়ের ওপর আঙ্গুলের ছাপ মেলালেই আসল চোর বের হয়ে আসতো। কিন্তু কি জানো তো, অপরাধীর নিজের মুখ থেকে স্বীকার করানোর মধ্যে যে আনন্দ, সেটা আর অন্য কিছুতে নেই। আইরিনের কপালের ঘাম গলায় গিয়ে নামছে, স্রোতের মতো কলকলে সেই বেগ। নিজের হয়ে সাফাই দেবে কি চিন্তায়, অস্থিরতায় শব্দভাণ্ডার শূন্যতার। আচমকা কোনোই টেনে ওকে নিজের দিকে ফেরালেন জয়নব। মেয়েটা ভালো করে চাইতেও পারল না, সপাটে এক চড় মারলেন গালে। রুগ্ন হাতের প্রহরেও আইরিন পড়তে নাই। ইয়াসির সামনেই ছিল, অথচ ধরল না ওকে। আলগোছে সরে যেতেই সোজা রেহনুমার গায়ের ওপর গিয়ে হুমড়ি খেয়ে পড়ল আইরিন। মিন্ত চোখ কপালে তুলে বলল, হোয়াট এ শট! দাদুর হাতে এত জোর! ইউসা বিড়বিড় করলো দাঁত পিষে, একদম ঠিক হয়েছে, বয়সে বড় না হলে আমিও একটা দিতাম। গাল চেপে হু হু করে কেঁদে উঠল আইরিন। জীবনে এই প্রথম মার খেলো সে। রেহনুমা দিগ্ভ্রান্তের ন্যায় ওকে আঁকড়ে ধরে বললেন, এত বড় মেয়ের গায়ে হাত তুললেন আম্মা? জয়নব রাগে থরথর করে উঠলেন, তুমি চুপ করো। আমার ভাবতেও ঘেন্না করছে ও এই সৈয়দ বংশের নাতনি। ছি ছি, নিজে গহনা রেখে এসে নিজেই একটা নির্দোষ মেয়ের ওপর দোষ চাপিয়ে দিচ্ছিল। এত নিচে তুই কবে নেমেছিস আইরিন? এই শিক্ষা পেয়েছিস তোর বাবা মায়ের থেকে? বৃদ্ধার দাঁড়িয়ে থাকার শক্তি নড়বড়ে। তনিমা ছুটে এসে আগলে ধরলেন ওনাকে। রেহনুমা বললেন, আম্মা আম্মা আপনি শান্ত হন, বাচ্চা মানুষ, না বুঝে করে ফেলেছে হয়তো, আপনি একটু ঠান্ডা করুন মাথাটা। অয়ন দুই ভ্রু তুলে বলল, বাচ্চা? সিরিয়াসলি ছোট মা? যে কাজের জন্য এতক্ষণ তুষিকে তুমি যা নয় তাই শোনাচ্ছিলে, সেই একই ব্যাপার আইরিনের জন্য বাচ্চামো হয়ে গেল? ইটস অল অ্যাবাউট
নেপোটিজম তাই না? আইরিন আমাদের বাড়ির মেয়ে তাই ওর অন্যায়টা বাচ্চামো, আর তুষি তোমার চোখে রাস্তার মেয়ে তাই ও চোর? বাহ, দারুণ। রেহনুমার সংকীর্ণ আদল আরো ছোট হয়ে গেল। উত্তর নেই, মাথা নুয়ে নিলেন আস্তে। তনিমা রেগে রেগে বললেন, এটা তুই কেন করলি আইরিন? এর আগে একবার ওয়াশরুমে সাবান ঘষে রেখে এলি, তাতে পিছলে পড়ে প্রায় মাসখানেক মেয়েটা পা নিয়ে ভুগলো। সেই কথা আমি কাউকে বলিনি, কিন্তু আজ আবার হার রেখে এসেছিস ওর ঘরে। তুষি তো তোকে কখনো একটা বাজে কথাও বলেনি, তাহলে শুধু শুধু ওই মেয়েটার পেছনে লেগে কি মজা পাস তুই? আইরিন কাঁদছে, চোখের পানি নাকের পানি সব মিলেমিশে একাকার। এভাবে নিজের জালে নিজেই ফেসে যাবে যদি জানতো আগে। শওকত অবাক হয়ে বললেন, কি? তুষির পা ওর জন্য ভেঙেছিল? ইউসা বলল, তুষি তোমার চক্ষুশূল তাই না আপু? যাতে সবাই মিলে ওকে বাড়ি থেকে বের করে সেজন্যই এসব করেছো। ছি, কত খারাপ হলে একটা মানুষ এরকম করতে পারে। তোমাকে নিজের কাজিন ভাবতেও তো লজ্জা করছে আমার। আইরিন ফুঁসে উঠল মৃদু স্বরে। ইউসা! পাল্টা তেতে ওঠে সেও। চোখ পাকাচ্ছ কাকে? আমি তোমাকে ভয় পাই নাকি? তুমি আর তোমার মন যে কতটা বিকৃত সে তো সবার কাছে প্রমাণ হয়ে গেছে। শুধু শুধু সবাই মিলে এতক্ষণ তুষিটাকে যা তা শোনাচ্ছিল, আর আমার আম্মু সে তো এক কাঠি ওপরে, যে যা বলে তাই শোনে। একেবারে তুষির জন্ম পরিচয় নিয়েও বলে ফেলেছে আজকে। অথচ যে সত্যিকারের খারাপ তাকে কেমন বুকে নিয়ে জড়িয়ে আছে দেখো। আমার মা যে কেন বড় মা হলো না? রেহনুমা হতবুদ্ধি হয়ে বললেন, ইউসা, এত বড় একটা কথা তুই আমাকে বলতে পারলি? মেয়েটা উত্তর করলো না। অভিমানে টলটলে চোখ নিয়ে মুখ ঘুরিয়ে রাখলো। আইরিনের ক্ষুদ্র নজর পড়ল তুষির দিকে। কেমন হাঁ করে মেয়েটা শুধু ইয়াসিরকেই দেখছে। ওই চাহনি, ওই তাকানোর মানে আইরিন বোঝে। ফুটন্ত জল গায়ে পড়ার মতো অনুভূতিতে খেপে গেল সে। দিককাল ভুলে হুমকি ছুড়ল অমনি, সবাই মিলে আমাকে কথা শোনাচ্ছে দেখে খুব মজা পাচ্ছ তাই না? তোমাকে আমি দেখে নেব তুষি, আমি। তার কথার মাঝেই গর্জে উঠলেন শওকত। আইরিন! মেয়েটা কেঁপে ওঠে। তুষির দিকে তাক করা আঙ্গুলটা ভেঙে আসে নিচে। শওকত রাগে একশেষ হয়ে বললেন, বেয়াদব মেয়ে! অন্যায় করে আবার বড় গলায় কথা বলা হচ্ছে। এক থাপ্পড়ে তোমার সব দাঁত আমি ফেলে দেব। আসুক তোমার মা। তুষিকে ঘাট ধরে বের করার কথা বলেছিলে না? এবার তোমার মাকে বলবো তোমাকে কান ধরে এ বাড়ি থেকে হিড়হিড় করে টেনে টেনে নিয়ে যেতে। লজ্জায় অপমানে জর্জরিত আইরিনের মাটিতে মিশে যাওয়ার দশা হলো। শওকত ধমকে বললেন, যাও ঘরে যাও, আর এক মুহূর্ত তোমাকে চোখের সামনে দেখতে চাই না আমি। আইরিন সত্যি আর দাঁড়িয়ে থাকতে পারল না, ছুটতে নিল ঝড়ের বেগে। সহসা নির্দেশ ছিল ইয়াসির, দাঁড়াও। মেয়েটা থামলো। সকলের উৎসুক চাহনির সাথে নিজেও ঘুরে চাইল পেছনে। ইয়াসির ফের তার জায়গায় গিয়ে বসেছে। নিরেট আওয়াজ, স্বাভাবিক খুব সুস্থির বলল, তুষির গায়ে হাত তুলেছিলে না তুমি? এবার ক্ষমা চাও ওর কাছে। আইরিন বিমূর্ত বনে বলল, তুষির কাছে ক্ষমা চাইবো আমি? অয়ন বলল, হ্যাঁ চাইবি। তুই বড্ড বাড়াবাড়ি করেছিস আইরিন। আমরা সবাই থাকা সত্ত্বেও ওর গায়ে হাত তুলতে তোকে কে বলেছিল? যা সরি বল। ইয়াসির কপাল কুঁচকে বলল, হোয়াট সরি অয়ন? এটা ফ্রেন্ড সার্কেলদের টিপিক্যাল ভুল বোঝাবুঝি হয়নি যে একটা সরিতে সব মিটে যাবে। আইরিন, তুষির পা ধরে ক্ষমা চাও। মেয়েটার মাথায় বাজ পড়ল। তুষির জিভ বেরিয়ে এলো এক হাত। এই রে, একদম পা ধরে? আইরিন কিংকর্তব্য বিমূঢ় বনে বলল, আমি ওই বস্তির মেয়ের পা ধরে ক্ষমা চাইবো? আমি? ইয়াসির দাঁত খিচে বলল, জাস্ট শাট আপ আইরিন। ও বস্তিতে বড় হলেও মানুষকে ততটা সম্মান করতে জানে যতটা একটা ভদ্র ঘরের সন্তান হয়েও তুমি শিখতে পারোনি। এত কথা বলতে ভালো লাগছে না, যা বললাম করো। আইরিন জায়গা ছেড়ে নড়ল না। ওই দাঁড়িয়ে থাকায় ভীষণ জেদ। তুরন্ত দুম করে উঠে দাঁড়ালো ইয়াসির। সেই তোরে পেছন দিকে পড়ে গেল সোফাটাও। হুঙ্কার ছুড়ল স্থূল স্বরে, আই সেড অ্যাপোলোজাইজ টু হার। সিংহের ন্যায় গর্জনে পিলে শুদ্ধ চমকে ওঠে তরুণীর। দুটো লাল চোখ দেখে মুখখানা সাদা হয়ে যায়। পরপর জলে ভেজা দৃষ্টি নিয়ে শওকতকে ডাকলো সে। মামা। ভদ্রলোক নিরুত্তর। যতটা অবজ্ঞা নিয়ে তুষির থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন ততাধিক ঘৃণায় চোখ জোড়া সরিয়ে নিলেন এবারেও। প্রত্যেকে নিশ্চুপ, যেন মৌনতায় সকলেই একমত তারা। এমনকি চামড়া ঝুলে পড়া জয়নবের বৃদ্ধ চিবুকও কেমন
এখন শক্ত হয়ে বসেছে। আইরিনের বুক ভেঙে এলো দুঃখে। বুঝে নিল তার কাছে আর কোনো উপায় নেই। ইয়াসির যখন বলেছে ক্ষমা চাইতে হবেই। ধীর পায়ে এসে তুষির সামনে দাঁড়ালো সে। অথচ অবস্থা দুরূহ তুষির। বিচলিত চোখে বারবার দেখছে সবাইকে। ও কি করবে বুঝতে পারছে না। আইরিন সিক্ত নয়নে ঠিক ওর মুখের দিকে চাইল। অক্ষিকুটের আনাচে কানাচে আগুনের ফুলকি ছুটে এলো সবেগে, যার সবটুকু উষ্ণতা তুষির ওপর ঢেলে দিতে ভেতরটা রোষে চেঁচিয়ে বলল, এই অপমান আমি কোনোদিন ভুলবো না তুষি, কোনোদিন না। ও নিচু হতে গেলেই দুবাহু ধরে ফেলল তুষি। ক্ষমা চাইতে হবে না, যাও তুমি যাও। ইয়াসির ধমকে উঠল কর্কশ কণ্ঠে, চুপ করে দাঁড়াও, তোমাকে এখানে কেউ কথা বলতে বলেনি। তুষি মিয়ে এলো। আচ্ছা বিপাকে পড়েছে সে। আইরিন বয়সে ওর বড়, এত পড়াশোনা জানা ভালো ঘরের মেয়েটা ওর মতো মানুষের পা ছবে, কিন্তু ইয়াসিরের কাঠস্বরের বিপরীতে উচ্চবাচ্য করতে পারল না। আইরিন দুই হাঁটু গেড়ে মেঝেতে বসলো। এক হাত বাড়িয়ে পা ধরতেই আরো শক্ত হয়ে গেল তুষি। মুঠোতে খামচে ধরল কামিজ। আইরিন কটমট করে বলল, সরি। ইয়াসিরের কণ্ঠে অসন্তোষ। বাংলা জানো না, বাংলায় বলো। আইরিন চোখ বুঝে দম নিল। অনীহায় থেমে থেমে বলল, আমাকে মাফ করে দাও। কথা শেষ হতেই তুষি পিছিয়ে গেল দুপা, ব্যগ্র হয়ে বলল, দিয়েছি, ওঠো প্লিজ। ইয়াসির সদর্পে বলল, এরপর থেকে কাউকে অসম্মান করার আগে আজকের নিজের এই অসম্মানটা মনে রেখো আইরিন। কুকুরের লেজ না হলে আই থিঙ্ক তুমি ঠিক শুধরে যাবে। আইরিনের চোখে আগুন, দাঁতে দাঁত চেপে গিলে নিল সবটা। তারপর আস্তে ধীরে উঠে ঘরের পথ ধরল। শওকত আক্ষেপ করে বললেন, কত বড় ভুল হয়ে গেল, না জেনে বুঝে তুষিকে কত ছোট বড় ইয়াসিরের পুরোটা শোনার ধৈর্য নেই। কথার মাঝেই সোজা বেরিয়ে গেল বাড়ি থেকে। তক্ষুনি ওপাশ থেকে বিদ্যুতের মতো ছুটে এলো ইউষা। দুহাতে তুষিকে জাপটে ধরে ফুফিয়ে কেঁদে উঠল, তার আর্দ্র স্বরেও প্রফুল্লতা মিশে। আমি জানতাম তুষি তুমি আমার কথা ফেলবে না, আমি জানতাম। তুষি সেসব শুনল কিনা কে জানে। তার মোড়ের ন্যায় নয়নতারা ইয়াসিরের প্রস্থান পথে আটকে। বুট পরা ওই প্রতিটি কদমের সাথে বুকের গতি কেমন করে বেড়ে এলো হঠাৎ। তুষি টের পেল হৃদয়ের এই তাল হারানো। ধুকপুক করে তাদের নেচে ওঠার শব্দে খোয়ানো বহুদূর। হ্যাঁ, কাঁপছে, আজ বুক কাঁপছে তুষি। সেই সাথে বেহালার এক সুর এসে কানের কাছে বলছে, বাতাসে গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন।